তো একটা ধর্মগ্রন্থ লিখেছিল, ধর্মগ্রন্থটার নাম হচ্ছে অঙ্গুত্তর নিকা। কি বললাম? ওইটা হচ্ছে তোমার বৌদ্ধদের ধর্মগ্রন্থ। কাদের? বৌদ্ধদের ধর্মগ্রন্থের নাম অঙ্গুত্তর নিকা। বারবার 2-3 বার বলবে, ঠিক আছে না? কি বইটার নাম বললাম? অঙ্গুত্তর নিকা। দেখো নিকা শব্দটার, দেখো নিকা নিয়ে অনেকগুলো বই লিখেছে। কারা? বৌদ্ধরা। নিকা দন্ত নরসি কয়াকার অন্তস্থ নিকা, ঠিক আছে না? নিকা নিয়ে অনেকগুলা, নিকা নাম দিয়ে অনেকগুলা বই আছে, ঠিক আছে না? তো একটা বইয়ের নাম লাগে অঙ্গুত্তর নিকা। কি নাম? অঙ্গুত্তর নিকা। ধ্যান দিয়ে শুনো। তো তোমাদের বায়োলজি স্টার্ট হয়েছে? বায়োলজি হয় না? ফিজিক্স, ফিজিক্স শেষ হয়ে গেছে? ফিজিক্স হয়েছে না শেষের দিকে? ঠিক আছে, দেখো ধ্যান দিয়ে। বৌদ্ধদের একটা ধর্মগ্রন্থ ছিল, বৌদ্ধদের এদের একটা ধর্মগ্রন্থ ছিল অঙ্গুত্তর নিকা। অঙ্গুত্তর নিকা। আর একটা জৈনদের ধর্মগ্রন্থ ছিল, জৈনদের, যেটার নাম ছিল ভগবতী সূত্র। ভগবতী সূত্র। এই ধর্মগ্রন্থ দুটাতে কি না 16টা রাজ্য সম্বন্ধে জানতে পারি, বড় বড় রাজ্য সম্বন্ধে। সেই 16টা সাম্রাজ্যকে একসঙ্গে বলা হতো ষোড়শ মহাজন পথ। ষোড়শ মহাজন পথ। দেখো মহাজন পথ শব্দটা কিন্তু এই ধর্মগ্রন্থ গুলা থেকেই জানা গেছে, নাহলে তো আমরা বলতাম যে 16টা রাজ্য, বড় বড় রাজ্য। তো 16টা রাজ্যকে একসঙ্গে বলা হতো কি ষোড়শ মহাজন পথ। এই 16টার মধ্যে কি হয় না, 16টা ছিল ষোড়শ মহাজন পথ, মানে বড় বড় রাজ্য ছিল যারা নিজেরা নিজেদের এলাকার থেকে রাজত্ব করতো। বোঝা গেল? যেমন কুরু, কম্বোজ, কৌশল, কাশী, ঠিক আছে, শ্রাবন্তী, অসমক, অশ্ব, মগধ, যেটা বর্তমানে দেখছো তক্ষশিলা, এগুলা সব ছিল তোমার 16টা টোটাল। তো 16টার মধ্যে কি হইলো, ধীরে 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 যখনই একটা জায়গায় রাজা হবে, তোমার রাজা কি চাইবে পরবর্তী জায়গাতে রাজ্য বিস্তার করতে। তাহলে অন্য জায়গায় রাজ্য বিস্তার করতে গেলে সেই জায়গায় না রাজা আছে ভাই, তাহলে তার সাথে কি করতে হবে? লড়াই করতে হবে। তো একে অপরের সঙ্গে লড়াই হয়, লড়াই করতে করতে 4টা ষোড়শ মহাজন, 4জন কি হইলো শক্তিশালী হয়ে ওঠে। মানে একে অপরের সঙ্গে খুব বেশি ধরনের মানে সৈন্যদল সবাই আয়োজন মানে ব্যবস্থা করেছিল, যে লড়াই করা দুজন একে অপরের সঙ্গে বড় কষ্টকর ছিল। এই 4জনের মধ্যে শেষ পর্যন্ত কিন্তু লড়াই হয়েছিল। আর লড়াই হওয়ার পর একটা মহাজন পদ যেটা সবচেয়ে শক্তিশালী হয়ে উঠেছিল, যার নাম হচ্ছে মগধ। কি নাম বললাম? মগধ। মগধ জায়গাটা বর্তমানে বিহার অঞ্চলে অবস্থিত। কোথায়? বিহার। বিহারে দেখো পাটলি, পাটনা, পাটনা, নালন্দা, গয়া, রাজগীর, এই সব জায়গাগুলো মিলে মগধ সাম্রাজ্যটা ছিল। কি কি বললাম বলতো? যে পাটনা বর্তমানে যেটা শুনছো তোমরা, পাটনা, গয়া, বুদ্ধগয়া, নালন্দা, রাজগীর, এত সব জায়গাগুলো মিলে পুরাপুরি দেখো বিহার জায়গাটা হচ্ছে দুভাগে আছে। এক মানে দুভাগে ভাগ করা আছে। মাঝ নিয়ে কে চলে গেছে? গঙ্গা নদী। গঙ্গা নদীর উত্তর দিকটাকে উত্তর বিহার বলা হয়, দক্ষিণ দিকটাকে দক্ষিণ বিহার বলা হয়। বোঝা গেল? উত্তর বিহারে কি হয় না, বলে না বিহারের দুঃখ কাকে বলা হয়? কুশিকে বলা হয়। কুশি এই দিক থেকে আইসে নিয়ে মিলে গেছে। আর এই জায়গাটাতে কি আছে না, সমতল জায়গা ম্যাক্সিমাম আছে, সেই জন্য আর ডাউন আছে আর কি, মানে হিমালয়ের পাদদেশ পড়ে যাচ্ছে। যে কোনো দেখবে এই অঞ্চলে হঠাৎ করে পাহাড়ের নিচ গুলাতেই জল থাকে, ঠিক আছে না? তো সুতরাং সেই জায়গাগুলোতে, এই জায়গাগুলোতে প্রচুর বন্যা হয়। সেই জন্য উত্তর বিহারে প্রচুর বন্যা হয়, আর দক্ষিণ বিহারে প্রচুর কি হয় বলতো? খরা হয়। কি হয় বলতো? খরা হয়। দেখছো, বুঝতে পারছো? একটা রাজ্যে একদিকে প্রচুর বন্যা আছে, একদিকে কোনো বর্ষায় নেই। এই দক্ষিণ বিহারের এই জায়গাটাতে সব, এই জায়গাটাতে অর্থাৎ দক্ষিণ বিহারের প্রায় প্রায় তোমার কি বলে এটাকে, এমপি, এমপি বর্ডারের কাছাকাছি আর কি একটা ডিস্ট্রিক্ট আছে, যে ডিস্ট্রিক্ট যেটা গয়া ডিস্ট্রিক্ট বলা হয় আর কি। গয়ার পাশে আছে তোমার একটু যদি এই তোমার কি বলে, যদি মাঝ মাঝ জায়গা চলে যাও প্রায় প্রায় তোমার গঙ্গার কাছাকাছি, তখন পাবে তুমি কাকে? পাটনাকে। পাটনা, পাটনা। আর এই গয়ার আশপাশে পাহাড়ি অঞ্চল আছে, এই জায়গায় যে জায়গাটায় পাবে নালন্দা। নালন্দা, বুঝা গেল? আর নালন্দার পাশে আছে আরেকটা জায়গা যেটার নাম হচ্ছে রাজগীর। কি জায়গা? রাজগীর। তো এত একদম মানে গঙ্গা নদীর কাছ থেকে রাজগীর, মানে পাহাড় অঞ্চল থেকে গয়া, এত দূর পর্যন্ত পুরোপুরি বিস্তার ছিল কোন অঞ্চলটা বলতো? মগধ। বোঝা গেল ঘটনাটা? কিন্তু উত্তর বিহারে
বেশিরভাগ সময় বন্যা হয়। এখানে পাহাড় পর্বত আছে কিন্তু কম আছে, দক্ষিণ বিহারে কিন্তু প্রচুর পরিমাণে পাহাড় পর্বত আছে। আর তোমরা জানো নিশ্চয়ই, যদি বলা হয় যে সবচেয়ে উষ্ণ ডিস্ট্রিক্ট যেখানে প্রচুর গরম পড়ে, তার মধ্যে কয়েকটা ডিস্ট্রিক্টই আছে ভারতবর্ষে, যেটার মধ্যে একটা হলো কালাহান্ডি উড়িষ্যা, একটা পশ্চিমবঙ্গের পুরুলিয়া, আর এক হচ্ছে বিহারের গয়া। গয়াতে প্রচুর গরম পড়ে, সেই জন্য। কিন্তু ঘোরার মতো অনেক জায়গা আছে, আমি গেছি গয়া, রাজগীর, নালন্দা, তো বড় ভালো শান্ত জায়গা। মানে গৌতম বুদ্ধ সে খুঁজে নিয়ে একদম মানে সেই বাইর করেছিল যে একদম মানে একদম একুরেট জায়গা, বিরাট শান্তি আছে। মানে সেখানে যদি সেই কুকুরও ভোগে না, তাও মনে হয় যেন ভজন চলছে এরকম। তো সুতরাং প্রচুর শান্তি আছে। আর সেখানে যে পাহাড় গুলো, বৌদ্ধ ধর্মের যে পাহাড় গুলো তোমরা যদি দেখো, এই জায়গাটাতে দেখো রাজগীরে বিন্দুসার ছিল, এখনই পড়াবো আমরা। তো সেই জায়গাগুলোতে পাহাড়ের উপরে বড় বড় মন্দির আরে সবকিছু করেছে, পাহাড়ের ভিতরে গুহা আছে, অনেক কিছু দেখার জায়গা আছে। সেই পাহাড়ের মন্দির, বৌদ্ধ মন্দিরে উঠার জন্য রোপওয়ে আছে। রোপওয়ে মানে বুঝতে পারছো, সেই তার সিস্টেম, তার নিয়ে যায়, তার দিয়ে রিটার্ন, এরকম সিস্টেম, মানে সিঁড়ি টিড়ি নাই, তার দিয়েই যেতে হবে, ঠিক আছে না? তো বড় ভালো জায়গা নালন্দা। জায়গাটাকে এখন ধ্বংসাবশেষ হয়ে গেছে, বড় ভালো জায়গা। যাই হোক, তো মগধ এইরকম জায়গাটাতে অবস্থিত। এই মগধের এইখানে একটা জায়গা যেটা নালন্দার কাছাকাছি, রাজগীর বলে জায়গা, যেখানে প্রথম রাজ্য স্থাপিত করেছিলেন একজন, যার নাম হচ্ছে বিম্বিসার। কি নাম বললাম? বিম্বিসার। তাহলে 6টার মধ্যে 4টা বড় ছিল, 4টার মধ্যে সর্বশ্রেষ্ঠ হয়ে উঠেছিল কে? মগধ। ঠিক আছে। দক্ষিণ এইগুলা উত্তরে, এটা যদি ভারত হয়, সাপোজ ধরে নিলাম ভারতবর্ষ, এটা যদি সাপোজ ভারত হয় এটা, তো মনে রাখো দক্ষিণে মহারাষ্ট্র পর্যন্ত ছিল ষোড়শ মহাজন পথ। দক্ষিণের মহাজন পথটার নাম হচ্ছে তোমার অসমক। কি নাম বললাম? অসমক। এটা মহারাষ্ট্রে গোদাবরী নদীর তীরে অবস্থা। গোদাবরী নদী জানো নিশ্চয়, নাসিকের ত্রিম্বক পর্বত থেকে বাইর হয়েছে। নাসিক বলে একটা রাজ্য, জেলা আর কি, তার ত্রিম্বক পর্বতের অসমক। এইদিকে উত্তরে তোমার ছিল তোমার ওই তক্ষশিলা পর্যন্ত। তক্ষশিলা মানে পাকিস্তানে পড়ে যাচ্ছে। তক্ষশিলা বিশ্ববিদ্যালয় পৃথিবীর সবচেয়ে প্রাচীনতম বিশ্ববিদ্যালয়। এখানে তোমার এইদিকে পূর্ব দিকে বিহার পর্যন্ত ছিল, যেটা বললাম মগধারে, ঠিক আছে না? আর পশ্চিম দিকে তোমার উত্তর পশ্চিমে তক্ষশিলা পর্যন্ত এরকম ভাবেই ছিল আর কি, ষোড়শ মহাজন পথগুলা। তো এখন ঘটনাটা দেখো, সবচেয়ে শক্তিশালী হয়ে উঠেছিল কে? মগধ। প্রত্যেকটা রাজধানী মনে রাখতো। এই মগধে ভারতে প্রথম রাজা মানে সম্প্রদায় কি বলে রাজবংশ স্থাপিত হয়। আর সেখান থেকে একের পরে আমাদের মানে তন্ত্রের শুরু হয়। রাজতন্ত্র মানে বুঝতে পারছো, রাজাই প্রধান। তো মগধের এরপরে আমাদের শুরু হবে মগধের অদ্ভুত্থান বা মগধের অদ্ভুত্থান। দেখো ধ্যান দিয়ে, মগধের অদ্ভুত্থানে প্রথমে দেখো পর আগে বংশগুলা বলে দিয়েছি, তারপরে আজকে 3টা বংশ নিয়ে আলোচনা করো, পরের দিন অন্য একটা বংশ নিয়ে আলোচনা করো। মগধের প্রথম যে বংশ রাজত্ব করেছিল, যার নাম হচ্ছে হর্ষঙ্ক বংশ। কোন বংশ? হর্ষঙ্ক বংশ। দ্বিতীয় যে বংশ রাজত্ব করেছিল, দ্বিতীয় বংশটার নাম হচ্ছে শিশুনাগ বংশ। কোন বংশ? এইদিকে ধ্যান দাও, নোট বাদ দাও, এদিকে দাও, শিশুনাগ বংশ। তারপরে যে বংশ রাজত্ব করেছিল তার নাম ছিল নন্দ বংশ। কোন বংশ? নন্দ বংশ। 4 নম্বরে যে বংশ রাজত্ব করেছিল, যার নাম ছিল তোমার কি বংশ? মৌর্য বংশ। কোন বংশ? মৌর্য বংশ। মৌর্য বংশের পর যে বংশ রাজত্ব করেছিল তার নাম হচ্ছে শুঙ্গ বংশ। কোন বংশ? শুঙ্গ বংশ। শুঙ্গ বংশের পর যে বংশ রাজত্ব করেছিল তার নাম ছিল তোমার কানব বংশ। কানব বংশের পর যে বংশ রাজত্ব করেছিল তার নাম হচ্ছে সাতবাহন বংশ। ধীরে ধীরে কি বললে? কুষাণরা পরে এসেছে। কুষাণদের নিয়ে আলাদা হিস্ট্রি বলে, কুষাণরা ভারতের ছিল না। আমি শুধু ভারতের গুলো আলোচনা করছি। মাঝে কুষাণ এসেছে, মাঝে হুন এসেছে, মাঝে তোমার কি যেন গন্ড ফার্নিস এসেছে, মাঝে আবার আলেকজান্ডার এসেছে, সেগুলো পরে আলোচনা করছি, যারা বাইরে থেকে এসেছে। কুষাণরা ভারতীয় ছিল না, কুষাণরা তো চীন থেকে এসেছে, ঠিক আছে না? তো সুতরাং কি হচ্ছে, ইতিহাস খুলে দেখো, আমাদের আশপাশের লোকের সাথে ভালো সম্পর্ক নাই কে, ও আশপাশের লোক শুধু ভারতকে কি করেছে? লুটেছে। তো সুতরাং এখনো লুটছে, ওই ইতিহাস পড়ে ওরাও শিখছে না। তো সেই জন্য কিন্তু এখন চেঞ্জ হয়ে গেছে দুনিয়া, বুঝতে পারছো না? তো ওরা বুঝছে না। তো হর্ষঙ্ক, শিশুনাগ, নন্দ, মৌর্য, শুঙ্গ, কানব, সাতবাহন। মনে থাকবে কি কি বললাম? হর্ষঙ্ক, শিশুনাগ, নন্দ, মৌর্য, শুঙ্গ, কানব, মনে রাখতে হবে বাবা, এই করার কিছু না। টোটাল কটা বংশ বললাম? 7টা।
সিকুয়েন্সে পরীক্ষায় পড়ে যে নিচের কোন ক্রমটি সঠিক, আর দেখবে 4টা বংশকে এলোমেলো ভাবে দিয়েছে, প্রথম হর্ষঙ্ক, তারপর নন্দ, তারপর মৌর্য, তারপর শিশুনা। তাহলে সেই সিকুয়েন্সটা ঠিক হইলো নাই, তাহলে পর 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 গুলা ঠিক হবে। ক্লিয়ার আছো? এখন আমি প্রথমে হর্ষঙ্ক বংশে আসি। হর্ষঙ্ক বংশ, দেখো হর্ষঙ্ক বংশ গৌতম বুদ্ধের সমসাময়িক সময়ে শুরু হয়েছিল। গৌতম বুদ্ধ কবে জন্মগ্রহণ করলেন? 563 540 মহাবীর জন্মগ্রহণ করেছিলেন, তাই না? তো 544 শুরু হয়েছিল মগধে হর্ষঙ্ক বংশ। এই হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠাতা হলেন বিম্বিসার। কি নাম বললাম? বিম্বিসার। কত সালে প্রতিষ্ঠা করলেন? 544 সালে। এবং ঘটনাটা দেখো, ধ্যান দিয়ে হিঁদে দেখো, হিঁদে দেখো না, হিঁদে ওটা তো আছেই রে ভাই, ঘরে তো পড়বেই, আগে হিঁদে দেখো, গল্প টল্প গুলা একটু শোনা উচিত। বিম্বিসার আর বিন্দুসারে কনফিউজ হবে না। বিন্দুসার কে হচ্ছে না, বিন্দুসার অশোকের বাবার নাম হচ্ছে, যে হচ্ছে মৌর্য বংশ। আর বিম্বিসার কে হচ্ছে না, হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠাতা। যদি বলা হয় যে মগধ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে, তাহলে কাকে বলবো? বিম্বিসারকেই বলবো। এই মগধ সাম্রাজ্যেরও প্রতিষ্ঠা হচ্ছে, এই হর্ষঙ্ক বংশেরও প্রতিষ্ঠা আছে। কিন্তু মগধ সাম্রাজ্যের প্রথম রাজবংশটা যেটা ছিল সেটা হচ্ছে হর্ষঙ্ক বংশ। এখন ঘটনাটা দেখো, বিম্বিসার, এরপরে ঘটনা এইটা কি ছিল না, বিম্বিসার একজন ভালো শাসক ছিলেন, ঠিক আছে না? ইনার আমলে ইনি মানে ভালো শাসক, সবার সাথে ভালো ব্যবহার করতেন। ইনার আমলে একজন ইয়া ছিল, ইনার আমলে একজন চিকিৎসক ছিল, যার নামটা ভুলে যাচ্ছি, বলে দেবো পরে। হ্যাঁ, জীবক। আচ্ছা আচ্ছা, গুড, হ্যাঁ জীবক কে ছিল। ইনার আমলে একজন জীবক ছিল। এই জীবককে ইনি গৌতম বুদ্ধকে, তখন গৌতম বুদ্ধের সমসাময়িক ছিলেন, গৌতম বুদ্ধের শরীর খারাপ হয়েছিল, জীবককে পাঠাচ্ছিল, যা উনাকে ঠিক কর, কেন কি শরীর খারাপ হচ্ছে, উনি একজন ভগবান বটেন। তো এরকম ব্যাপারটা ছিল, খুব ভালো লোক ছিল। ইনাকে একটা নাম দেওয়া হয়েছিল, যেটার নাম হচ্ছে কি শ্রনিক। কি নাম দেওয়া হয়েছিল? শ্রনিক। এর উপাধি একটা দেওয়া হয়েছিল কি? শ্রনিক। ক্লিয়ার হচ্ছে বিষয়টা? এরপরে দেখো, বিম্বিসার এই বংশটা, এর যে হর্ষঙ্ক বংশ, এটাকে পিতৃহত্য বংশ বলা হয়। কি বংশ? পিতৃহত্য বংশ। মানে এদের কোনো কাজ ছিল না, রাজা নিজের থেকে হতে পারবে না, রাজা হতে গেলে বাপকে মারতে হবে। যেটা বুঝতে হচ্ছে, এদের এইটা ছিল সাংবিধানিক নিয়ম। কি নিয়ম ছিল? হ্যাঁ, যে ভাই রাজা হওয়ার সময় এসে গেল আমার, তাহলে কি করবো? বাপকে হত্যা করে দেবো। বোঝা গেল ব্যাপারটা? আর রানী হতে গেলে কি মাইকে হত্যা করবে না, রানী হতে গেলে বিয়া করতে হবে। ঘটনাটা দেখো, রানী তো ভাই কে হবে? রাজার রানী ও হবে, অন্য কেউ থোড়ি। তো পিতৃহত্য বলতে এরা কি হয়েছিল, এদের যত রাজা ছিল সে একের পর এক রাজাকে কি করেছে বলতো? হত্যা করেছে। বিম্বিসার রাজত্ব করার পর, বিম্বিসারের যখন শেষ সময় আসে, তখন তার পুত্র অজাত শত্রু হয়ে যায় রাজা। অজাত শত্রু, অজাত শত্রু কিভাবে রাজা হলো না, বিম্বিসারকে হত্যা করে নিয়ে। কাকে হত্যা করে নিয়ে? বিম্বিসারকে হত্যা, বাপকে মারিয়ে দিল, নিজে হয়ে গেল রাজা। বিম্বিসার রাজধানী করেছিল একটা জায়গায়, যেটার নাম হচ্ছে তোমার কি নাম না, রাজগীর। কোথায় রাজধানী করেছিল? রাজগীর। কোথায় রাজধানী করেছিল? রাজগীর। পরে অজাতশত্রু যখন চলে আসলো, অজাতশত্রুর সময় কিন্তু রাজধানী কোথায় ছিল? রাজগীর। অজাতশত্রুর সময় কোথায় রাজধানী ছিল? রাজগীর। অজাতশত্রুকে বলা হতো কুনিক। কি বলা হতো? কুনিক। অজাতশত্রু কিন্তু বাবাকে হত্যা করে বুঝতে পেরেছিল যে আমি মহা বড় অন্যায় করে ফেলেছি, এর পাপ আমার শরীরে শরীরে অঙ্গে অঙ্গে লাগিয়ে গেছে। সেই জন্য অজাতশত্রু গ্রহণ করে নিল একটা ধর্ম, যেটার নাম হচ্ছে কোন ধর্ম? বৌদ্ধ ধর্ম। আর ধর্ম প্রচার করতে শুরু করে দিল। তুমি যদি জীবনে কোনো পাপ করো, আর তুমি যদি ধার্মিক পথে আইসে নিয়ে আর নেক্সট টাইম যদি পাপ না করো, তাহলে তোমার সমস্ত পাপ মাফ হয়ে যাবে। বুঝা গেল ঘটনা? আর তুমি যদি পাপের উপর পাপ করতে থাকো, তাহলে এটা কনফার্ম আছে তোমাকে ভগবান বিভিন্ন রকম সাজা দিবে। হয়তো তেলে ভাজবে, অথবা সাপের গাদায় ফেলে দিবে, অথবা পিঁপড়া, সে লাল পিঁপড়া থাকে না, তাদের গাদায় ফেলে দিবে, অথবা মনে করো যে অর্ধেক কাটে দিবে, লড়কায় রেখে দিবে। ভ্যারাইটিস টাইপ আছে, ঠিক আছে না? মেয়েদেরকে বড় শাস্তি দেই, আমি জানি না কি কারণে, আমি জানি না এটাকে শাস্ত্রে বলে, সেই যে সাবধান দেখবে, শুদ্ধ ভাবে থাকার চেষ্টা করো, আর কিছু নেই। এটা শাস্ত্রে আছে। সবচেয়ে বেশি যদি এই সম্প্রদায় সবচেয়ে বেশি ভগবানের কাছে যদি শাস্তি পায়, তো মেয়েরা পায়। আমি জানি না কি কারণ, কেন কি ওদের আমি কোনোদিন পাপ দেখতে পাই না, কিন্তু ঘটনাটা দেখো, এরপর ওরাই জানে। সবার উদ্দেশ্যে বলছি, ঠিক আছে না? তো সুতরাং কি হলো, বৌদ্ধ ধর্ম গ্রহণ করে নিল। বৌদ্ধ ধর্ম গ্রহণ করার পর সে ধর্ম প্রচার করতে শুরু করলো। ধর্ম প্রচার বেশি দূর করতে পারে না। ইনার আমলে কিন্তু 483 BC-তে এরা দুটা সম্প্রদায় ভাগ হয়ে যায়। দুটা সম্প্রদায়, এটা ধর্ম সম্মেলন হয়।
সেই ধর্ম সম্মেলন 483 বৌদ্ধ ধর্ম যেটা হয়েছিল প্রথম কোথায়, রাজগিরে। আর কার নেতৃত্বে, এখনই তুমি পেছনে বললে বাবু, অজাতশত্রু আসলো না ঘুরে ফিরে অজাতশত্রুর সময়, ঠিক আছে না। এবং অজাতশত্রু কি করলো, অজাতশত্রু একটা ছেলে ছিল যার নাম ছিল উদয় ভদ্র বা উদয়ন। উদয়ন বা কি নাম বললাম, উদয় ভদ্র। ই উদয় ভদ্র কি করে দিল, ই তার ভদ্রতা দেখান দিল, অজাতশত্রুকে খুন করে দিল। বুঝা গেল ব্যাপারটা। তো অজাতশত্রু খুন করে নিয়ে নিজে হয়ে গেল রাজা। রাজা হওয়ার পর সে ভালোভাবে রাজত্ব চালনা করতেছিল। চালনা করতে করতে সে বুঝতে পারলো কি যে আমিও বিরাট বড় কি করেছি, পাপ করেছি। তখন ও ইতিহাস খুলে দেখলো যে আমার বাপু আর বাপকে মেরেছিল, আমিও আমার বাপকে মেরেছি, তাহলে আমার ছেলে কি আমাকে ছাড়বে, কনফার্ম মারবে, ঠিক আছে না। এটা তো ভাই একটা নিয়ম আর রুল হয়ে গেছে। ই বললো তাহলে ই ধর্মের কোনো দোষ নাই, কে ধর্ম ধর্মের জায়গায় আছে, দোষটা কোন জায়গার আছে না, জায়গাটার দোষ আছে। আমরা যেমন ঘরের মধ্যে যদি অশান্তি কলহ চলে, তো আমরা কি করি, ঘরের মধ্যে পূজা পার্বণ করি, করি কি করে না। কখনো হয়তো শৌখিনকে ডাকলি, তা ও সারা রাত ধরে পুরা, বুঝতে পারছো, জাদু মন্ত্র করে সব কিছু ভূত পেতনি যত আছে সবগুলাকে কি করবে, এখান থেকে সাইড করে পরে দুদিন ভালো শান্তিতে যাবে। এই উদ্দেশ্যে শান্তিতে যাই যে আমি পূজা করেছি। 2 দিন 3 দিন 4 দিন পরে ভুলে যাবে যে আমি পূজা করেছি, আবার শুরু হয়ে যাবে, বুঝতে পারছো, আত্মকলহ সবকিছু শুরু হয়ে যাবে, লাঠালাঠি, বউকে ঠেঙাচ্ছে, আর যেটা হয় আর কি, ওগুলা তোমরা জানো, অনেকের এক্সপিরিয়েন্সও আছে। ঘটনাটা দেখো কি আছে না এটুকু টাকা নাই গে। তো যাই হোক, এখন ঘটনাটা দেখো। তো যেটা বলতে, তো ই বললো যে জায়গাটার দোষ আছে, তাহলে জায়গাটাকে চেঞ্জ করে দিতে হবে, যেটা বুঝতে পারছো। উদয়ন কি করে দিল, উদয়ন কি করে দিল, একটা নতুন শহর নির্মাণ করে দিল, যেটার নাম হচ্ছে কি, পাটলিপুত্র। আর রাজধানী করে দিল কোথায়, পাটলিপুত্র রাজধানী। বুঝা গেল। এই পাটলিপুত্রটা সোন নদীর তীরে অবস্থিত, গঙ্গা সোন নদীর তীরে অবস্থিত, যেটাকে বর্তমানে আমরা বলি পাটনা। আর রাজধানী নিয়ে গেল পাটলিপুত্র। তাহলে পাটলিপুত্র শহরের প্রতিষ্ঠাতা কাকে বলবো, উদয়ন বা উদয়ভদ্র। উদয়ন বা উদয়ভদ্র কে ছিল, অজাতশত্রু পুত্র। আর অজাতশত্রু মনে রাখো হর্ষঙ্ক বংশের শ্রেষ্ঠ রাজা ছিল, হর্ষঙ্ক বংশের শ্রেষ্ঠ রাজা। উদয়ন কি করলো না, শেষ পর্যন্ত ওর যে, ও কিন্তু ভয় ছিল ওর যে বেটা পাছে মারে দিবে নাকি, কে, ওর ছেলেরা। উদয়ন ওর ছেলেদেরকে কিন্তু নিজের কাছ থেকে দূরে রেখেছিল, পাশ আসতে দিত না, দূরে মানে বহুত দূরে রেখে দিয়েছিল, ঠিক আছে না, যে যা ভাই তুমি ওই এলাকা সামলা। কিন্তু দেখো ইতিহাস তো সবাই পড়েছে না, যে কি ঘটনা, বিম্বিসারকে মারলো, অজাতশত্রু মারলো, এটা সবাই জানে। তো উদয়নের একটা মন্ত্রী ছিল, যে ছিল কি না, ইতিহাস সম্বন্ধে জানতো যে এই ঘটনা ঘটেছে। উদয়নের ছেলে পুলে উদয়নকে হস্টেলে রেখে দিয়েছে, উদয়নের ছেলে পুলে হস্টেলে পড়াশোনা করছে, ITI পড়ছে। এবং ঘটনাটা দেখো, এর যে একটা সেনাপতি মন্ত্রী ছিল, সে কি করলো, সে একদিন হঠাৎ করে অন্ধকার রাতে উদয়নকে দিল খুন করে। ও ভাবলো সালা ছেলাই খুন করবে, ওই জন্য ছেলাকে দূরে রাখলাম, আজ সালা মন্ত্রী আমাকে খুন করে দিল। যার নাম কি হচ্ছে বলতো, শিশুনাগ। আর শিশুনাগ নিজে বসে গেল কোথায়, সিংহাসনে। আর একটা নতুন বংশ হয়ে গেল, যেটার নাম হচ্ছে কি বংশ, শিশুনাগ বংশ। বুঝা গেল ঘটনাটা, শিশুনাগ বংশ, শিশুনাগ বংশ। আর শিশুনাগ বংশের প্রথম রাজা হয়ে গেলেন কে, শিশুনাগ। প্রথম রাজা কে হয়ে গেলেন, শিশুনাগ। তো শিশুনাগ বংশের প্রতিষ্ঠাতা সিম্পল আছে পরিচয়, শিশুনাগ বংশের প্রতিষ্ঠাতার নাম কি, শিশুনাগ। এরপরে দেখো, এটা পিতৃহত্যা বংশ বলা হলো এই জন্য, ঠিক আছে না। শিশুনাগের ছেলে ছিল যার নাম ছিল কালাশোক। কি নাম বললাম, কালাশোক। কালাশোক কি করলো, কালাশোক ভালো ছিল, ওকে নিজেই বসেছিল, ওরকম হত্যা ফত্যা করে নাই কোনো কিছু। কালাশোক এর আরেকটা নাম ছিল কাকবর্ণ। কি, কাকবর্ণ। কালাশোক এরপরে শিশুনাগের পর সিংহাসনে বসলো। কালাশোক কি করে দিল, রাজধানী এতক্ষণ পর্যন্ত পাটলিপুত্র ছিল, কালাশোক কি করে দিল, রাজধানীকে নিয়ে গেল বৈশালীতে। কোথায় নিয়ে গেল, বৈশালীতে। রাজধানীটা কোথায় নিয়ে গেল, বৈশালী। আর মনে পড়ছে বৈশালীর কথাটা, 383 BC। 383 BC-তে বৌদ্ধদের দ্বিতীয় ধর্ম সম্মেলন হয়েছিল কোথায়, বৈশালীতে হয়েছিল না। প্রথমে কোথায় হলো, রাজগীর, তারপরে হলো বৈশালী। তো এই বৈশালীতে যখন কালাশোকের সভাপতিত্ব হয়েছিল, আর কালাশোক রাজধানীটাকে নিয়ে যাচ্ছিল কোথায়, বৈশালীতে। ক্লিয়ার আছে ব্যাপারটা। এরপর এখানে হয়ে গেল তোমার যা ধর্ম সম্মেলন আর হইলো। এরপরে কি হইলো না, কি বলে, কালাশোক এই বংশের কিন্তু শ্রেষ্ঠ রাজা ছিল। কোন বংশের, শিশুনাগ বংশের।
কালাশোক ছিল শ্রেষ্ঠ রাজা, ঠিক আছে না। কালাশোকের কিন্তু ওই ধর্ম সম্মেলন হওয়ার পর জায়গাটাতে আর ভালো লাগলো না, এবং কালাশোক আবার রাজধানীটা কোথায় নিয়ে এসেছিল, পাটলিপুত্রে নিয়ে গেছিল, আবার নিয়ে এসেছিল পাটলিপুত্র। এরপরে ঘটনাটা দেখো, এরা কিন্তু রাজারা সবসময় নিজেকে শ্রেষ্ঠ মনে করতো, উঁচু স্থানে মনে করতো, কিন্তু এদেরও একটা শূদ্র জাত ছিল যারা এদের সেবা আরে করতো। শূদ্র জাতরা এতদিনে কি করেছিল, নিজের একটা সংগঠন ইউনিয়ন বানায় নিয়েছিল। তো সেই শূদ্র জাতের ইউনিয়নের মধ্যে একজন ছিল যাদের নেতা, সে কি করলো, একদিন কালাশোককে হত্যা করে দিয়েছিল, আর কালাশোককে হত্যা করে দিয়ে নিজেই রাজা হয়ে গেল, আর একটা নতুন বংশ প্রতিষ্ঠা হয়ে গেল, যেটার নাম কি হচ্ছে, নন্দ বংশ। যার যে শূদ্র জাত রাজাটার নাম বলছি তার নাম ছিল মহাপদ্ম নন্দ। মহাপদ্ম নন্দ, মহাপদ্ম নন্দ, মহাপদ্ম নন্দ। ইনাকে সবাই ভয় করতো, ইনার অনেকগুলো নাম ছিল, একরাট, সর্বক্ষত্রান্তক, সর্বক্ষত্রান্তক, দ্বিতীয় পরশুরাম, আরেকটা ছিল তোমার, হ্যাঁ কি আরেকটা নাম আছে, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ যাই হোক। তো এরকম অনেকগুলো নাম ছিল এর, বিভিন্ন নিয়ে বিরাট বড় শক্তিশালী এবং মহাযোদ্ধা ছিলেন, ঠিক আছে না, মহাযোদ্ধা পারদর্শী ছিলেন। কিন্তু মহাপদ্ম নন্দ জানতো যে আমরা শূদ্র জাত, এই বংশটা কোন জাত ছিল বলতো, শূদ্র জাত। শূদ্র মানে বুঝতে পারছো ছোট জায়গা থেকে। এখন তারা তারা মহাপদ্ম নন্দ জানতো যে আমরা শূদ্র জাত, ছোট জায়গা থেকে উঠে এসেছি, আর হঠাৎ করে যখন বড় লোক হয়ে যায় তখন কি হইলো, মানে বিবেক বুদ্ধি আর থাকে না। যেমন সে কৃষ্ণ সুদামার গল্পটা শুনেছ না, সুদামা গেল কৃষ্ণর কাছে, কৃষ্ণ নিজের বন্ধু ছিল, বিরাট করে নিয়ে তার সেবা করলো। তারপরে যখন সুদামা রিটার্ন আসছে তখন ঘরের ওর বিরাট মহল বনে গেছে, ওর ছেলেদের বিরাট পোশাক এসে গেছে, ওদের খাবার দাবার সবকিছু আয়োজন হয়ে গেছে, রোজ আসছে, রোজ কৃষ্ণ পুরা সেবা করেছিল। কিন্তু সুদামা বুঝতে পারলো যে কি গরিব অবস্থা থেকে আমি এত উপরে উঠেছি। কিন্তু ওর বউ আর ওর ছেলে, চারটা ছেলে ছিল সুদামার, ওরা খাতে পাইতো না, কাইনতো, সবসময় থাকার জন্য ঘর ছিল না, কাপড় চুপড় সব ছেঁটা ফেড়া। কিন্তু যখন অত সব মহল হয়ে গেল, ধীরে 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 সুদামার বউ আর সুদামার ছেলেরা অহংকারে চলে আসলো। তারা খাবারকে ফেলতে শুরু করলো, আজ আমার মিঠা ভাল লাগছে না, আমার নুনটা ভাল লাগছে না, আমার এটা ভাল লাগছে না, ওটা ভাল লাগছে না। আর ওর বউয়ের বিরাট টেढ़ी হয়ে গেল, কার বউয়ের, সুদামার বউয়ের। বিরাট আজ লাল বস্ত্র পরবো, কাল কালো বস্ত্র, কাল হলুদ বস্ত্র পরবো, কাল সাদা, সাদা নাই, সাদা হলে তো অন্য হয়ে যাবে। ঘটনা আছে তো ঘটনা এরকম টাইপের বিরাট। তো সুদামা একবার তীর্থে যাচ্ছিল, তীর্থ থেকে যখন রিটার্ন আসছে, এসে দেখছে যে ছেলেরা খাবারকে হিঁদে হুঁদে ফেলছে, আর সুদামা তখন কাঁদছে, বলছে কি যে কি অবস্থা ছিল, এক সময় দু মুঠা এক টুকরা রুটির জন্য আমার ছেলেরা আজ এই হতে ছিল, আজকে লাথি আছে ফেলছে, যাবে নকরানি গুলাকে পুরা নকরানি রেখে নিয়েছে ওর বই, আর পুরা ওদেরকে গাইল দিছে, তুই নখ পালিশ ভালো লাগাই দিস নাই, তুই চুল ভালো বাঁধে দিস নাই, তোকে বলেছি লাল কাপড় আনতে, তুই এনেছিস কালো কাপড়, আমি জানিস না 7 দিনে 7টা কাপড় পরি। অনেক ধমকা আছে। হঠাৎ একজনে ওর একটা লিপস্টিক এনে দিচ্ছে, তো লিপস্টিক পড়ে গেল, তো পড়ে নিয়ে থেতলা হয়ে গেল, বলছে জানিস না এই লিপস্টিকটা আমি লন্ডন থেকে মাগাইছি। তো বিভিন্ন রকম ডায়লগ, পেছন দিক থেকে সুদামা এসে নিয়ে শুনছে, আইসে নিয়ে দেখে নিয়ে ভাবছে যে মেয়েটার রূপ রঙের প্রতি কোনো মোহ ছিল না, যে শুধু খাবার 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 ওইটুকুই ভাবতো, আজকে এত সময় হয়ে। তখন বলছে কি যে যাই, তখন কানতে 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 ঠাকুর ঘরে ঢুকে গেল, সেখানে দেখছে কৃষ্ণ ভগবানকে পূজাই করে নাই। নাহলে ওদের নিয়ম নীতি কি ছিল যে প্রতিদিন কৃষ্ণ ভগবানের মূর্তিকে কি হবে, নতুন নতুন মালা পরান। দেখছে ও জবে গেছে, তখন যে মালাটা পরাই গেছে, সেই মালাটা আছে সেটা শুকিয়ে গেছে, তীর্থ থেকে এসছে 2-3 মাস পরে। তো সুতরাং এত সব দেখে তার কান্না এসে গেল। সে বলছে তখন একটা কথা, যে আমি ভুল করেছি, অথবা আমার পূর্বজন্মের কোনো পাপ বটে, তো পারলে ওদেরকে মাফ করে দিও। নিজে যেহেতু চরম ভক্ত ছিল কার, কৃষ্ণের। তো সেম এই সবগুলা পৌরাণিক গল্প বটে, সেই পৌরাণিক গল্প পড়েছিল মহাপদ্ম নন্দ। আর মহাপদ্ম নন্দ এই উদ্দেশ্যে সবাইকে শিক্ষিত করেছিল, আর শিক্ষিত করার পর যে একটা প্রভু ভক্ত হওয়া উচিত সেই সব বিষয়গুলা বলেছিল। এত সুন্দর ভাবে ও নিজের মানে সিস্টেমটা, নিজের পরিবারটা তৈরি করেছিল, যাতে কেউ বাধা পর্যন্ত দেয় নাই নন্দ বংশের। ওর 8 জন পুত্র ছিল, কিন্তু তার মনের ভিতরে ভয় ছিল যে ভক্ত হতে পারে আমার ছেলেরা, কিন্তু ভয় ছিল যে ইতিহাস তো ওরাও পড়েছে যে বাপকে মারে নিয়ে ছেলে রাজা হয়েছিল, এই ভয়ে সে বলেছিল
যে তোরা 8 জন আছিস, তোরা কেউ টেনশন লিস না, আমি 8 জনকে সিংহাসনে বসার সুযোগটুকু দিব। সেই জন্য প্রত্যেককে 2 বছর করে বসাই নিয়েছিল 8 জনকে, মানে 8 × 2 মানে 16 বছর ছেলেরাই বসেছিল। 2 বছর আমি বসলি, 2 বছর ও বসেছিল, 2 বছর ও বসেছিল, তো সবাই শান্তি পাই গেল, হ্যাঁ বাবা আমি তো রাজা হয়ে গেলি। আর 2 বছর মাথায় ওরা বুঝতে পেরে গেল যে বেটা কি এইখানে কষ্টটা আছে। রাজা তোমাকে প্রধানমন্ত্রী উদমায় বানাই দিলাম, তো তুমি পাগলান যাবে না, ভাষণ দিব, করবে কি করবে না যে কোনো জায়গায়, ঠিক আছে না। কিন্তু মনে করো ও কি নাম্বার নরেন্দ্র মোদী, ও সিএম টিএম অত কিছু মন্ত্রী পদ আর সামলানি আছে সে এর মতো করে হলে, জন ব্রাইডেন কি নাম ছিল, খুব সবার সামনে ইউএন ওতে অত সুন্দর ভাষণ দিয়ে দিল। তো সুতরাং এ সবাইকে সুযোগ নেই। তো ইয়ার 8টা ছেলে ছিল, 8টা ছেলে 2 বছর করে 16 বছর রাজত্ব করেছিল। এই করতে করতে এই বংশের একজন রাজা যার নাম ছিল ধননন্দ। ধননন্দ এই বংশের শেষ রাজা ছিল। আর মনে রাখো ধননন্দ সবচেয়ে কি ছিল, অত্যাচারী ছিল। কি ছিল? অত্যাচারী রাজা ছিল। কি রাজা ছিল? অত্যাচারী রাজা ছিল। আর এই বংশের অত্যাচারী রাজা এবং এই বংশের এই সময় ধননন্দের একটা হিস্ট্রি আছে বলে দিছি। ধননন্দের সময় একজন শিক্ষিত মাস্টার মশাই ছিলেন, তক্ষশিলার শিক্ষক, তক্ষশিলা বিশ্ববিদ্যালয় তক্ষশিলা শিক্ষক ছিলেন, যার নাম ছিল বিষ্ণুগুপ্ত। বিষ্ণুগুপ্তের ঘর পরিবারকে নষ্ট করে দিয়েছিল ধননন্দ। ওর বাবাকে হত্যা করে দিয়েছিল, মাকে ঘর ছাড়া করে দিয়েছিল, ওর ঘরকে আগুন লাগাই দিয়েছিল। তো বিষ্ণুগুপ্ত সবকিছু জানতো যে ধননন্দ করছে। আর ধননন্দের কথা কেউ মার্কেটে কেউ উচ্চারণ করতে পারতো না, সবাই ভয় ছিল যে ও যে কোনো সময় হত্যা করে দিতে পারে। এই উদ্দেশ্যে বিষ্ণুগুপ্ত কিন্তু প্রণ নিয়ে নিয়েছিল। প্রণ মানে বুঝতে পারছো না, মানে একদম কিরা খাওয়া, যেটাকে বলি আমরা, বলি না দেহাতের কথায় কিরা খালে ছুঁয়ে নিয়ে কিরা খানো, তো আমার বুঝতে পারছি না। তো এখন ঘটনাটা কি হচ্ছে যে তো সেরকম যে প্রণ নিয়ে যে ধননন্দকে আমি তো সিংহাসন থেকে উচ্ছেদ করবই করব, ঠিক আছে না। আর সুযোগ পাইলে একে আর এই দুনিয়ায় রাখবো না, একে ওকে ভালো দুনিয়ায় নিয়ে যেতে হবে। তো সেই ব্যবস্থাটাও করব। এই করতে করতে সে একটা বালকের সাথে পরিচয় হয়ে গেছিল। সেই বালকটার নাম হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য। সেই বালকটাকে ছোট্ট থেকে বড় পর্যন্ত সে শিক্ষা দিয়েছিল, অস্ত্র শস্ত্র শাস্ত্র থেকে শুরু করে সমস্ত কিছু শিক্ষা দিয়েছিল। আর তাকে বিরাট সেনাবাহিনী গঠন করে নিয়ে ধননন্দের আমলে কি হলো, আলেকজান্ডার ভারত আক্রমণ করেছিল 326 বিসিতে। আলেকজান্ডার রিটার্ন যখন যায়, আলেকজান্ডার নিয়ে পরে আলোচনা করবো কিভাবে আসলো কিভাবে না, একটা সিকুয়েন্সে যাচ্ছে এখন সেটা। আলেকজান্ডার ও সেনাপতিকে রেখে গেছিল ভারত এলাকায়, যার নাম ছিল সেলুকাস। কি নাম বললাম? সেলুকাসকে রেখে গেছিল। এবং সেলুকাসকে কি করেছিল, উত্তর পশ্চিম ভারতে রেখে গেল, এইদিকে রেখে গেল সেলুকাসকে। মগধ তো এইখানে আছে, এখানে রাজত্ব করছে কে? ধননন্দ। চন্দ্রগুপ্ত মৌর্য দেখলো কি যে ওকে তৈরি করলো কি, বিষ্ণুগুপ্ত বললো যে তোকে ধননন্দ এত অত্যাচারী বটে, ওকে উচ্ছেদ করতে হবে, হাঁটাতে হবে। বিরাট সেনাবাহিনী গঠন করে নিয়ে চন্দ্রগুপ্ত মৌর্য ধননন্দকে তার সিংহাসন থেকে উচ্ছেদ করে এবং তাকে শেষ পর্যন্ত তার কিভাবে হত্যা হয় তার কোনো খোঁজ খবর নাই, ইতিহাসে জানা নাই। সম্ভবত বলা হয় যে যুদ্ধক্ষেত্রে তাকে মারে দেওয়া হয়েছিল। ধননন্দ মৃত্যু হওয়ার পর কি হলো, এরপরেই রাজা নতুন একটা বংশ প্রতিষ্ঠা হলো, যেটা হলো মৌর্য বংশ। এই সময় চাণক্য একটা বই লিখেছিল যে কি করে দেশকে শাসন করা যায়। মনে করো মৌর্য কর্তা চন্দ্রগুপ্ত মৌর্য তো রাজা হয়ে গেল, কিন্তু রাজাকে পরিচালনা করার তো ভাই জ্ঞান দেখতে হবে, সমস্ত রাজনৈতিক জ্ঞান, সামাজিক জ্ঞান, অর্থনৈতিক জ্ঞান, ধার্মিক জ্ঞান, সমস্ত কিছু থাকতে হবে। তো জ্ঞান কি করে থাকতে হবে, কি কি আমাদেরকে মানতে হবে, সেই জন্য তিনি একটা বই লিখলেন যেটাকে বলা হয় সবচেয়ে বড় পলিটিক্যাল সায়েন্স, যেটাকে রাষ্ট্রবিজ্ঞান, সবচেয়ে বড় রাষ্ট্রবিজ্ঞান, যেটার নাম হচ্ছে কি অর্থশাস্ত্র। নাম শুনেছ? অর্থশাস্ত্র। যেটা কে লিখেছিল? বিষ্ণুগুপ্ত। আর কেন বিষ্ণুগুপ্ত লিখে নাই? দাঁড়াও, তো তুমি জানো সেই জন্য বললে। এখন বিষ্ণুগুপ্ত এখনো আছে, এখনো কৌটিল্য বনে নাই, ওকে তো বানাই না এখন। তো বিষ্ণুগুপ্ত যেমন কৌটিল্য চাণক্য হইলো কেমনটা সেটা জানো? হ্যাঁ, তো ওটা ব্যাপার আছে, ঠিক আছে। অর্থশাস্ত্র লিখার পর চন্দ্রগুপ্ত মৌর্যকে যখন সিংহাসনে বসালো, তারপরে চন্দ্রগুপ্ত মৌর্যকে বললো যে তুমি বইটা পড়ে নিবি। যখন সেই বইটা পড়ে নিল, তারপরে পড়ার পর চন্দ্রগুপ্ত মৌর্য আরো জ্ঞানের ভান্ডার হয়ে গেল কি করে শাসন করা যায়। শাসন করার জন্য প্রথম পদক্ষেপ যেটা বলে যে শাসন যদি তুমি করতে চাও, তো প্রথম উদ্দেশ্য হচ্ছে তুমি প্রথমে শত্রুকে নিধন করো। আগে শত্রুকে নিধন করার তোমার ক্ষমতা হতে হবে। আশপাশে যদি শত্রু থাকলো তাহলে তুমি কিন্তু সঠিক শাসন করতে পারবে না। তো দেখলো যে আমার সবচেয়ে বড় এখন শত্রু কেন, সেলুকাস নিকেটর।
সেলুকাস নিকেটরকে আক্রমণ করলো এবং সেলুকাস নিকেটরকে পরাজিত করে দিয়েছিল। আর একেবারে মধ্য এশিয়া পর্যন্ত, মধ্য এশিয়া মানে ইরাক ইরান পর্যন্ত সে রাজ্য বিস্তার করেছিল চন্দ্রগুপ্ত মৌর্য, ওটা পরে আসবো আমি। এবং সেলুকাস নিকেটর ফুর্তিতে যে এত বড় রাজা আমাকে পরাজিত করে দিল, সেই উদ্দেশ্যে তার বউকে কি করে, বউকে নাই বউকে কি বিবাহ দিয়ে, মেয়েকে বিবাহ দিয়ে দিয়েছিল। তারপরে চন্দ্রগুপ্ত মৌর্য কি হয়ে গেল, ওর জামাই। বোঝা গেল কথা। তো জামাই ভালো আছে কি খারাপ আছে ওইটা জানার জন্য সেলুকাস নিকেটর গ্রিস থেকে একজন দূতকে পাঠাইছিল, যার নাম হচ্ছে মেগাস্থিনিস। অ্যাকচুয়ালি জামাইয়ের খোঁজ নিতে পাঠায় না, ওর বিটির খোঁজ নিতে পাঠাইছিল। কেন কি সেলুকাস নিকেটরের ইচ্ছা ছিল যদি সুযোগ পাইতো একবার আরেকবার ট্রাই মারে দেখো, যদি বেটা ভারতকে আরেকবার ক্যাপচার করতে পারি। এটা বিরাট ব্যাপার ছিল, যাই হোক ওটা পরে আলোচনা করো। অর্থশাস্ত্র যখন পড়ে নিয়ে চন্দ্রগুপ্ত মৌর্য জ্ঞানের ভান্ডার এসে গেল, তখন চন্দ্রগুপ্ত মৌর্য এই বিষ্ণুগুপ্তকে নাম দিয়ে দিল একটা, যেটার নাম হচ্ছে কৌটিল্য। কৌটিল্য, কৌটিল্য মানে হচ্ছে সর্বশ্রেষ্ঠ জ্ঞানী ব্যক্তিকে কৌটিল্য বলা হয়। বুঝা গেল ব্যাপারটা। যার কূটনীতির মধ্যে কূটনীতি জানা আছে, যেমন কূটনীতি মানে বুঝতে পারছো না, দেখো কূটনীতি জানতে হবে তোমাকে। দেশ বা রাজ্য, যেমন মনে করো এত যে মন্ত্রী ফন্ত্রী গুলো আছে, এদের ভিতরে কূটনীতি ভরা আছে, তবেই ও আজকে তোমাকে ও নিজেকে টিকায় রাখতে পারে। যদি ওর ভিতরে কূটনীতি আর রাজনীতি দুটা জিনিস না থাকতো, তাহলে কিন্তু টিকে থাকতে পারতো না। ঠিক আছে না? তো সুতরাং যেমন মনে করো মুকুর আর কূটনীতিও জানা নাই, রাজনীতিও জানা নাই। ও যেটুকু জানা আছে যে কি করে বেটা বাঁচা যায়, বুঝতে পারছো, বাঁচা যায় মানে এই সরকারে আমাকে যদি মারিয়ে দিবে তো ওয়ার দিকেই যাবো, ও সরকারে যদি মারবে তো ওয়ার দিকে যাবো, এইরকম একটা ব্যাপার। এগুলা কূটনীতি হলো, কূটনীতিও নয়, এটা রাজনীতিও না, এটা হলো নিজেকে যে কোনো বাঁচাবা। তো কেউ পার্টি চেঞ্জ করে অন্য পার্টি চলে গেল, ওটাতে ও বাঁচছে, নিজে বাঁচছে, হয়তো ইনকাম ট্যাক্স থেকে বাঁচছে, হয়তো কেউ হুমকি দিয়েছে সেই দিক থেকে বাঁচছে, বা হয়তো প্রচুর পরিমাণে ঘুষ টুস টাকা পয়সা দিচ্ছে সেদিক থেকে নিজেকে ই করা আছে। তো ঘটনা হলো, কিন্তু রাজনীতি কূটনীতি একটা আলাদা বিষয় হয়ে গেল। তো সেখান থেকে কৌটিল্য নাম দিয়ে দিল কে, চন্দ্রগুপ্ত মৌর্য। এরপর শেষ বয়সে কি হইলো না, সে পুরা এমনি তো ব্রাহ্মণ ছিল, শেষ বয়সে কি হইলো আর রাজনীতির সঙ্গে জড়িত থাকলো না কে, বিষ্ণুগুপ্ত। আর বিষ্ণুগুপ্ত নিজেকে পুরোপুরি সন্ন্যাস করে নিয়েছিল। সেই জন্য বিষ্ণুগুপ্ত কে পরে ওই সন্ন্যাস হওয়ার পর তার নাম হয়ে গেছিল কি নাম, সরি ভুল বললাম, সন্ন্যাস নয়, ও শিশুকালে ব্রাহ্মণ রূপে পড়াশোনা করতো। তখন তার মা তাকে চাণক্য নাম দিয়েছিল, সন্ন্যাস জীবন নয়। কৌটিল্যটা এসেছিল চন্দ্রগুপ্ত মৌর্য রাজ পরিবার থেকে। বিষ্ণুগুপ্ত ছিল তার বাল্য নাম, আর তার বাল্যকালেই তার পড়াশোনা এবং তার বুদ্ধিমত্তা দেখে নিয়ে তার মা তাকে চাণক্য নাম দিয়েছিল। বোঝা গেল ব্যাপারটা। তো সুতরাং তার যদি স্কুলে যদি বলা কি নাম ছিল, তো কি নাম ছিল, বিষ্ণুগুপ্ত। চাকরি করতো কি নাম দিয়ে, বিষ্ণুগুপ্ত নিয়ে। চাণক্য কৌটিল্য তো আমি তুমি ডাকি ওর বুদ্ধিমত্তাতে। ঠিক আছে না? এখন ঘটনা এই সময় ধননন্দ একবার পুরা শিক্ষকদের একটা সমাবেশ ডেকেছিল। শিক্ষকদের সমাবেশ ডেকে নিয়ে ওর মানে তর্ক বিতর্ক মানে আয়োজন যেটা হয় ডিবেট, তো সুতরাং সেই জায়গাটাতে একটা তর্ক হতে ছিল। তর্কতে কি হলো, ধননন্দ উপযুক্ত কথা বলেছিল তর্কতে, যেটা কি হলো না, ধননন্দ নয় কৌটিল্য উপযুক্ত কথা বলেছিল, যে কথাটা শুনে নিয়ে ধননন্দের খারাপ লেগেছিল। কেন কি ধনানন্দ তো অত্যাচারী রাজা, একটা রাজার কি কর্ম বটে যে অত্যাচার করা, কর্ম নয়। তো এরপর যদি মনে করো আমি অত্যাচারী আর আমাকে যদি বলা হয় তোর কর্ম অত্যাচার করা নয়, তো আমার ইগোতে লেগে যাবে না, গায়ে লেগে যাবে না, মারছি পিটছি সবকিছু করছি, রাজ করছি, রাজা বটি আমি, রাজা বটি। ধনানন্দ নিজেকে ভগবান মনে করতো। ঠিক আছে? তো সেই উদ্দেশ্যে কি হয়েছিল, তর্ক বিতর্ক ধনানন্দকে ইঙ্গিত করে নিয়ে সে একটু কথা বলেছিল। তখন ধনানন্দ একটা কথা বলেছিল, এ মূর্খ শিক্ষক, হে মূর্খ শিক্ষক, মানে কৌটিল্যকে বলেছিল। তখন কৌটিল্য একটা কথা বলেছিল, বলছে যে শিক্ষক কখনো মূর্খ হতে পারে নাই। সে যদি শিক্ষক বলে তাহলে নিশ্চয়ই সে মূর্খ নয়। জিনিসটা বুঝতে পারছো? তো সুতরাং এই কথাটা সে শুধু বলেছিল। সেই জন্য কখনো কখনো দেখবে ট্যাগ লাইন দেখতে পাবে কৌটিল্য লাইনে, যে শিক্ষক কখনো মূর্খ হতে পারে নাই। কিন্তু যদি মনে করো এসএসসি পিএসসি দিয়ে নিয়ে কেউ যদি ঢুকলো, তাহলে সে হয়তো মূর্খ হবে নাই। কিন্তু যদি মনে করো কেউ ঘুষ দিয়ে ঢুকলো, তো শিক্ষকের উপাধি পাইলো, কিন্তু সে অ্যাকচুয়ালি মূর্খই বটে। বর্তমান যুগ ওই যুগের মধ্যে পার্থক্য ছিল। ওই যুগের শিক্ষক মানে বিরাট ব্যাপার ছিল, বিরাট ব্যাপার। আর এখন শিক্ষক মানে স্কুল যাতে যাতেও দেখবে হঠাৎ করে জাল নিয়ে নাইবে যাচ্ছে, দুটা মাছ ধরে এলে গামছা তামছা পড়লো নাইবে গেল,
মাছ ধরলো, তারপরে আরে এইগুলো দেওয়া তোর ম্যাডামকে দিয়ে দিবি, বাজে বুঝে রাখবে, ফের পেন্টুল আর পড়লো আর স্কুল চলে গেল। তো ঘটনা এমন আলাদা। যাই হোক, এরপরে ধননন্দের পরে মৌর্য বংশ শুরু হয়, যেটা আমি পরের দিন আলোচনা করবো। ক্লিয়ার আছে বিষয়টা? একটু মনে রাখবে 7টা বংশকে, ঠিক আছে? নোটে সেম টু সেম দেওয়া আছে যেটা তোমাদেরকে বললাম। কৌটিল্যকে এখানে একটা জিনিস মনে রাখবে, কৌটিল্যকে বলা হয়তো ভারতের মেকিয়াভেলি বলা হয়। কি বলা হয়? ভারতের মেকিয়াভেলি। ধ্যান দিয়ে শোনো, একটা জিনিস এখানে বলেছি, মেকিয়াভেলি। কেন কি মেকিয়াভেলি একটা বই লিখেছিল দা প্রিন্স বলে নিয়ে। কি বই? দা প্রিন্স। দা প্রিন্স বইটাও রাষ্ট্রবিজ্ঞান নিয়ে লিখিত। রাষ্ট্রবিজ্ঞান, দেখো যদি বলা হয় অর্থশাস্ত্র, পরীক্ষায় আসে অর্থশাস্ত্র সম্বন্ধে আমরা কি জানতে পারি, অর্থশাস্ত্র থেকে আমরা কি জানতে পারি, তো রাষ্ট্র শাসনের কথা জানতে পারি, যে একটা দেশকে কি করে পরিচালনা করতে হয়। অর্থশাস্ত্র সম্বন্ধে কোনো অর্থনীতি সম্বন্ধে জানতে পারি না, যে অর্থ লেখা আছে তো অর্থনীতি সম্বন্ধে জানবো এমন নয়। রাষ্ট্রবিজ্ঞান সম্বন্ধে জানি। রাষ্ট্রবিজ্ঞান কোনটা? পলিটিক্যাল সায়েন্স। পলিটিক্যাল সায়েন্সের সব নিয়ম আছে যে কি করে নিয়ে একটা দেশকে চালনা করা যায়। পলিটিক্যাল সায়েন্সের ভিতরে সংবিধান ঢুকানো আছে, সংবিধানের নিয়ম কানুন সবকিছু উল্লেখ আছে কি নাই বাবু? তো সুতরাং রাষ্ট্র শাসন সম্বন্ধে বা রাষ্ট্রবিজ্ঞান সম্বন্ধে, তো সেরকম মেকিয়াভেলি একটা বই লিখেছিল দা প্রিন্স, সেখানেও রাষ্ট্রবিজ্ঞান সম্বন্ধে লিখেছিল। সেই জন্য অর্থশাস্ত্রকে কার সঙ্গে তুলনা করা হয়? দা প্রিন্স বইটার সঙ্গে। আর সেই জন্য দা প্রিন্সটা কে লিখেছিল? মেকিয়াভেলি। মেকিয়াভেলিকে কার সঙ্গে তুলনা করা হয়? অর্থশাস্ত্র যে লিখেছিল কৌটিল্যর সঙ্গে। সেই জন্য ভারতের মেকিয়াভেলি কাকে বলা হয়? কৌটিল্যকে। তোমাদের একটা প্রশ্ন হইলো যে মেকিয়াভেলি কোন দেশে ছিল, এটা পরের দিন তোমাদের কাছ থেকে আমি জানবো। ক্লিয়ার আছে বিষয়টা? একটু দেখে নিও, মোটামুটি এতটাই আছে। পরেরটা পরে মৌর্য বংশ আলোচনা। আজকে তোমাদের কি আছে? শতকরা আছে না?